হ্যালো সিরাজগঞ্জ। এই মুহূর্তে অবস্থান করছি সিরাজগঞ্জ শহরের চৌরাস্তায়। এই জায়গাটায় আমার জীবনের অনেক সময় কাটিয়েছি আমি। এই সামনে একটা মসজিদ রয়েছে, এখানে একটা মসজিদ রয়েছে এবং এই চৌরাস্তার সাথে আর কি এই মসজিদে অনেক নামাজ পড়া হয়েছে, কারণ আমি এখানে থাকতাম 2016 এবং 2015-তে এবং 2 বছর আমি এখানে ছিলাম এবং আমি যেখানে থাকতাম আর কি। সো আমি চৌরাস্তা থেকে একদম চৌরাস্তার পাশেই একটা জায়গায় থাকতাম, শহীদ কোচিং। সো ওই জায়গাটা একটু দেখার চেষ্টা করবো যে ওটা কোথায় আছে। এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এখানে একটা বিল্ডিং হয়েছে নতুন, সো আজ থেকে প্রায় 10 বছর আগে। সো এই সামনের এই জায়গাটায় বিল্ডিং ছিল না এবং এইখানে একটা হসপিটাল হয়েছে এবং এই হসপিটালের পেছনেই হচ্ছে আমাদের কোচিং ছিল, শহীদ কোচিং। সো এইখানে আমি 2015 এবং 16 সাল 2 বছর এখানে থেকেছি এবং দীর্ঘদিন এই সিরাজগঞ্জ শহরে আমার থাকা হয়েছে। এইখানে একটা গলি রয়েছে আর কি, সো এই গলিটা দিয়ে ভিতরের দিকে যায় এখন। আর এই যে বিল্ডিংটা রয়েছে, সো এইটা এখানে ছিল না, এখানে একটা টিন শেড ভবন ছিল আর কি, টিন শেড দিয়ে তৈরি করা। এবং ওইটার পেছনে হচ্ছে একটা 5তলা বিল্ডিং ছিল, ওইখানে আমাদের শহীদ কোচিং ছিল আর কি। এবং ওইখানে আমি পড়াশোনা করেছি 2 বছর। এবং এইখানকার যে রাস্তাগুলো রয়েছে এগুলা খুবই পরিচিত আর কি। এবং অনেক দিন পর আমি এখানে আসলাম, সো প্রায় 3-4 বছর পর এখানে আসলাম আর কি। এর আগে আসা হয়েছে কিন্তু থাকা হয়নি এবং সেই 2016 সালে এখান থেকে চলে গিয়েছিলাম আর কি, এরপরে আর এখানে আসা হয়নি। এখন আমি চৌরাস্তার দিকে যাচ্ছি আর কি এবং সামনে হচ্ছে মসজিদ এবং এই মসজিদে প্রচুর নামাজ পড়া হয়েছে এবং এখানে আমরা নামাজ পড়তাম আর কি। সো এটা একটা জায়গা এবং এখানে একটা সামনে চায়ের দোকান রয়েছে, এখানে একটা চায়ের দোকান ছিল আর কি। সো এখানে বসে আড্ডা দিতাম আর কি। ইলিয়ট যে ব্রিজটা রয়েছে সেটার দিকে যাচ্ছি এবং এখানে স্থানীয়ভাবে এই জায়গাটার নাম বড়পুল বলে আর কি, এবং ওই জায়গাটার দিকে যাচ্ছি আর কি। এবং একদম রাস্তার শেষের দিকে হচ্ছে সেই ইলিয়ট ব্রিজটা এবং সেটাকে বড়পুল বলে আর কি লোকালি। সেই দিকেই হাঁটছি, চলুন সামনের দিকে যাওয়া যাক। অনেক দিন এখানে আসা হয় না এবং এই ব্রিজটা নিয়ে অনেক কথা রয়েছে। সো আমরা ওই ব্রিজে যাওয়ার পর এগুলো শেয়ার করার চেষ্টা করবো আর কি। এখন আমি আছি হচ্ছে ইলিয়ট ব্রিজের উপর, যেটাকে স্থানীয় ভাষায় বড়পুল বলে আর কি। সো এই বড়পুলের উপর আছি এবং এইখানটায় ভারী যানবাহন যাতে না ওঠে এটার জন্য একটা ব্যবস্থা করেছে এবং এইটাই সেই ইলিয়ট ব্রিজ আর কি। তৎকালীন চার্লস অ্যালফার্ড ইলিয়টের নামে এই ব্রিজটির নামকরণ করা হয় এবং সবচাইতে মজার বিষয় হচ্ছে এই ব্রিজের একটা মাত্র স্প্যান এবং এই একটা স্প্যানের উপর এই ব্রিজটি দাঁড়িয়ে আছে। 180 মিটার দৈর্ঘ্যের এই সেতুটি শুধুমাত্র একটা স্প্যানের উপর দাঁড়িয়ে আছে। সো ভাবতেই কেমন অবাক লাগে। এবং আরও একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে তৎকালীন 45,000 টাকা ব্যয়ে এই ব্রিজটি নির্মাণ করা হয় এবং একবার চিন্তা করে দেখুন যে ওই সময় মাত্র 45,000 টাকা ব্যয়ে এই ব্রিজটি নির্মাণ করা হয়, সেটাও 1892 সালের দিকে। এখন অবস্থান করছি ব্রিজের একদম শেষের দিকে এবং এখানে একটা সিঁড়ির মতো আছে, যারা বাইক বা অন্যান্য যানবাহন নিয়ে আসে তখন হচ্ছে এই রাস্তা দিয়ে চলে যায় এবং যারা পায়ে হেঁটে আসে তারা এই সিঁড়িটা দিয়ে নিচের দিকে নামে আর কি এবং এই সিঁড়িটা দিয়েই নেমে চলে যায়।
এবং এইখানে একটা রাস্তা রয়েছে, যারা যানবাহন নিয়ে আসে তারা এদিক দিয়ে চলে যায়। যদিও এখন অনেক রেস্ট্রিকশন এখানে, যে ভারী যানবাহন এখানে চলাচল করা একদমই নিষেধ। শুধুমাত্র বাইক আর ছোট যানবাহন যেগুলো আছে, বাইক, বাইসাইকেল বা পায়ে হেঁটে এই ব্রিজটা ক্রস করতে হয় আর কি। তো এখন যাচ্ছি ক্লোজারে, যেটা যমুনা নদীর তীরে একদম অবস্থিত। সো ওই জায়গাটাই যাচ্ছি এখন। সো ওই জায়গাটা এক্সপ্লোর করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যে ক্লোজার এবং হার্ট পয়েন্টে কি আছে আর কি। এটাকে ক্লোজার বলে আর কি। এবং এইটা একটা বাঁধ, এবং আমি যদি সামনে দেখাই, এটা একটা গেট, এবং গেটটা ক্রস করার পর একটা বাঁধ, এবং এরপর হচ্ছে যমুনা নদী। এবং এখন হচ্ছে একদম যমুনা নদীর সামনে চলে আসছি আমি যদি একটু দেখাই। এবং ওইটা হচ্ছে যমুনা নদী, এবং এর পাশেই হচ্ছে একটা বিশাল বাঁধ। আমি একদম যমুনা নদীর সামনে আর কি, এবং আমার সামনে একটা বড় সিঁড়ি রয়েছে। সো এইটা একটা সিঁড়ি, এবং এই সিঁড়ি দিয়ে একদম নিচের দিকে মানুষ চলে যায়। সো একটু যাই, চলেন, যে নিচের দিকে কি আছে। এখানে সবাই গোসল করছে, এবং যমুনা নদীতে গোসল করছে আর কি। এবং এইখানে প্রচুর নৌকা রয়েছে। এখানে গোসল করতে এসে কেমন লাগতেছে? ভালো লাগে, এই সময়টা খুবই ভালো লাগে। তবে যখন পানি থাকে না তখন কষ্ট হয়, ওদিকে হেঁটে যেতে অনেক দূর। এখন তো পানি আসছে, যমুনা নদীতে পানি আসছে, এখন সুবিধা। বাড়ির কাছে আমাদের বাড়ি, এখানে সবাই গোসল করে। হ্যাঁ, এখানে সবাই গোসল করে। আচ্ছা, তো প্রত্যেক দিন এখানে গোসল করা হয়? প্রতিদিনই গোসল করি। আচ্ছা, এমনি পানি যখন বাড়ে তখন তো এখানে পানি চলে আসে না? জি, চলে আসছে এখানে। তখন কিভাবে গোসল করেন? তখন এই এত পানিতেই গোসল করেন? হ্যাঁ, যত পানি হোক তত আমাদের নিয়ে ভালো। আচ্ছা আচ্ছা। যত পানি কম হয় আমার নিয়ে কষ্ট। এইখানে পানি থাকে না কোন সময়? পরে চর পরে। কখন পানি থাকে না? এই যে পুষ মাস, এই মাসটাই পানি থাকে না। তারপরে এখন তো পানি আসতেছে। এই পুষ মাসের ওখান থেকেই পানি আস্তে আস্তে মানে কমা শুরু করে। এবং এখানে সবাই হচ্ছে গোসল করে আর কি। সিরাজগঞ্জ শহরটা যেহেতু যমুনা নদীর তীরে অবস্থিত, যার কারণে অনেক সময় নদী ভাঙনের কারণে শহরটা ভেঙে যাচ্ছিল, এবং 2001 সালে 331 কোটি টাকা ব্যয়ে এই বাঁধটি নির্মাণ করা হয়। এবং এইটাই হচ্ছে ক্লোজার, এবং যেটা হার্ট পয়েন্ট নামে সবার কাছে পরিচিত। এবং সেখানেই আমি হাঁটছি, এবং এই বাঁধটা করতে 331 কোটি টাকা লাগছে 2001 সালে। এবং 2001 সালে যখন এখানে বাঁধটা দেয়, এরপর আর এখানে নদী ভাঙন তেমন একটা হয়নি, যার ফলে এখনও সিরাজগঞ্জ শহরটা টিকে আছে। এবং এই বাঁধেই আমি হাঁটছি, এবং এই পাশটায় অনেক বসার জায়গা রয়েছে। যারা এখানে ঘুরতে আসে অথবা যারা পর্যটক বাইরে থেকে আসে, তখন এখানে এসে তারা সময় কাটায়। এবং একদম নদীর সামনে আর কি যমুনা নদী এটা, এবং সবাই এখানে এসে সময় কাটায় আর কি। এখন বাইকে যাচ্ছি, অনেক বড় বাঁধ, যার কারণে হেঁটে যেতে অনেক সময় লাগবে। সো এর কারণে বাইকে যাচ্ছি আর কি। এবং সামনের রাস্তাটা অনেক লম্বা, সো পায়ে হেঁটে যেতে অনেক সময় লাগবে। এবং সামনেই হচ্ছে 0 পয়েন্ট, সো এই বাঁধের 0 পয়েন্ট আর কি। সো ওইখানে যাচ্ছি আর কি। এখন একদম বাঁধের শেষ পর্যায়ে চলে আসছি, এবং এই জায়গাটাকে বলে হার্ট পয়েন্ট। সো বাইকে যেহেতু আসলাম, খুব কম সময় লাগলো আর কি মেইন গেট থেকে এখানে আসতে। এবং দুই পাশে যদি দেখাই, এই পাশে অনেক খাবারের দোকান রয়েছে। সো যারা এখানে ঘুরতে আসে তারা এখানে খাবার দাবার খায়। এবং সামনে হচ্ছে হার্ট পয়েন্ট, এবং এই জায়গাটা খুবই সুন্দর আর কি, যদি বিকালে আসা যায় আর কি। সো এখানে প্রচুর লোকজন থাকে। এখন হচ্ছে একদম হার্ট পয়েন্টের মাঝখানে আসছি আমি, এবং দুই পাশের জায়গাটা দেখুন একবার।
এই বাঁধটার একদম শেষ পর্যায়ে চলে আসছি এবং এটাকে বলা হয় হার্ড পয়েন্ট এবং এরপর আর কোনো বাঁধ নেই, এরপর হচ্ছে যমুনা নদী। সো আমার পিছনে হচ্ছে এখানে বসার জায়গা রয়েছে এবং এখানে যারা ঘুরতে আসে আর কি, সো এখানে সময় কাটায় এবং বিকেলের দিকে এখানে প্রচুর লোকজন আসে। সো এখন যেহেতু দুপুর, সো এই টাইমটায় এখানে টেম্পারেচার অনেক হাই, যার কারণে এখানে লোকজন এখন কম আর কি। এখন আসি হচ্ছে হার্ড পয়েন্টে। তো শফিক, হার্ড পয়েন্ট সম্পর্কে যদি বলতা। ভাই কেমনে বলবো, আমি তো এই এলাকার না ভাই, চলে আসছি ভুলে ভাই, বাইতে যাইতে পারছি না গো। আসছি ভাই রাজশাহী থেকে, বললাম যে সেতু দেখতে যাবো গো, নিয়ে এসে দিল সেতুর পারে কোন কোন ধাপ্পাবাজ নিয়ে সব টাকা পয়সা নিয়ে এলেছে ভাই। আমি খুব খুব বিপদে আছি ভাই। আপনি তো আমাকে ভিডিও করে খুব মজা পাচ্ছেন, আমি বুঝতেছি। আমার তো ভাই ভালো লাগছে না, কি বলবো, বাইর যাবো না। আমি এলাকা চিনি না কি গো, আমাকে তো ধরিয়ে মরিতে সব রাখিয়ে দিল। জায়গা তো দেখতে ভালো ভাই, মানুষ তো ভালো দেখছি না। কেমনে বলবো ভাই, বললাম না আপনাকে, আপনি কি ফাইজলামি করছেন নাকি আমার সাথে? বলছি যে আমার সব কিছু একেবারে শেষ হয়ে গেছে, বললে আপনি ক্যামেরা ধরে আছেন বলে আমি কিছু বলতে পারছি না। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটাই এখানে লেখা আছে লাভ সিরাজগঞ্জ আর কি। সো এটা আজকে উদ্বোধন হবে আর কি। সো এখনও উদ্বোধন হয়নি, আজকে সম্ভবত এখানে একটা অফিসিয়াল অনুষ্ঠানের মাধ্যমে এটা উদ্বোধন হবে। সো এইটার সামনে এখন আমি দাঁড়িয়ে আছি। এখন একদম মেইন গেটের কাছে আছি আর কি। সো এখানে একটা পার্ক রয়েছে, সিরাজগঞ্জ পৌর শিশু পার্ক আর কি। সো এই পার্কটার সামনে রয়েছি এবং দুই পাশে অনেক ফুচকার দোকান রয়েছে একদম নদীর ধারে আর কি। সো এই পাশটায় একদম নদীর সামনে হচ্ছে ফুচকার দোকান রয়েছে এবং আমার সামনে হচ্ছে একটা পার্ক রয়েছে। সো এইটা হচ্ছে সিরাজগঞ্জ পৌর শিশু পার্ক এবং এখানে প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা এবং এইটা হচ্ছে মেইন গেট। এইখানে একটা ঘোড়ার গাড়ি রয়েছে, এটা হয়তোবা চলে আর কি। সো যখন অনেক বেশি লোকজন আসে তখন হয়তো চলে এটা। সো মোটামুটি আমরা ক্লোজারটা এক্সপ্লোর করলাম, এখন হচ্ছে ক্রসবার 3-র দিকে যাব এবং আমি এখন মেইন গেটের দিকে যাচ্ছি। এবং এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, কি হচ্ছে আমি জানি না, আই ডোন্ট নো, তবে এখানে প্রচুর লোকজন আসে আর কি। সো এখানে একটা অনুষ্ঠান হচ্ছে এইদিকে এবং শুরুর দিকে যখন আমরা সিঁড়িটা দেখিয়েছিলাম ওইখানে একটা কিছু একটা হচ্ছে এবং আমি এখন হচ্ছে মেইন গেটের দিকে আছি এবং মেইন গেট দিয়ে এখন বের হয়ে যাব। আমি এখন অবস্থান করছি ক্রসবার 3-তে। সিরাজগঞ্জ জেলা যেহেতু যমুনা নদীর তীরে অবস্থিত, যার ফলে এখানে নদী ভাঙন হয়। এইটার প্রকল্প হিসাবে নদী ভাঙন আটকাতে এখানে একটা বাঁধ করা হয় যেটাকে ক্রসবার 3 বলে আর কি। সো এখানকার লোকাল ভাষায় এটাকে চায়না বাঁধ বলে। চায়নারা এখানে এই বাঁধটা নির্মাণ করেছিল এবং এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এখানে অনেকগুলা উইন্ড টারবাইন রয়েছে যেগুলো থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় বাতাসকে কাজে লাগিয়ে। এই ক্রসবার 3টা একদম যমুনা নদীর কাছে অবস্থিত, যার কারণে এয়ারটাকে কাজে লাগিয়ে এই টারবাইনগুলো ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে এবং এইখানে অনেকগুলো টারবাইন রয়েছে এবং এই টারবাইন দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে আর কি। সো এটাকে বলা হয় হচ্ছে বায়ু বিদ্যুৎ এবং বাতাসকে কাজে লাগিয়ে যে ধরনের বিদ্যুৎ উৎপন্ন করা হয় সেটা হচ্ছে বায়ু বিদ্যুৎ। এবং আমি এখন একটা টারবাইনের নিচে অবস্থান করছি আর কি এবং আমার পেছনের দিকে একটা টারবাইন দেখা যাচ্ছে। সো আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে জেলেদের অনেক মাছ ধরার নৌকা রয়েছে। এই মাছ ধরার নৌকা দিয়ে যমুনা নদীতে মাছ শিকার করে আর কি। সো আমার সামনে অনেকগুলা নৌকা রয়েছে যারা এখানে মাছ ধরে আর কি তাদের। মামা এখানে হচ্ছে বড়শি ঠিকঠাক করতেছে। মামা এই বড়শিতে কিভাবে মাছ ধরে? বসে তো টোপ দেওয়া লাগে। টোপ কি দিয়ে দেন? মাঞ্জলির ডিম। তারপর? মাঞ্জলির ডিম, শামুক। আচ্ছা, কি ধরনের মাছ শিকার করেন আর কি যমুনা নদীতে? আমরা ঘাইরা আর কাটরামা গাড়ি। আচ্ছা, কখন মাছ শিকারে যান? আমরা যাবো কালকে সকালে। কালকে সকালে যাবেন? আবার ফিরবেন কখন ঘাটে? আমরা 2 দিন পরে। 2 দিন পর? আর নৌকার মধ্যেই থাকা হবে? খাওয়া দাওয়া হবে কিছু নৌকার উপরে। আচ্ছা, এই একটা নৌকার উপরে সব কিছু। আচ্ছা আচ্ছা। সংসার এবং
বুঝতে পারছি। সারা রায় সারাদিন নৌকার উপরে থাকবে, 2 দিন পরে আবার আসবে। আচ্ছা, তো যমুনা নদীর একদম গভীরে চলে যান? গভীরে চলে যায়, একবারে গভীরে। আচ্ছা, তো কালকে যাবেন নাকি আজকে যাবেন? কালকে সকালে যাব। 2 দিন নদীর থাকবো, তারপরে আবার বাসায় আসবো। আচ্ছা, তো কি পরিমাণ মাছ শিকার করেন আর কি একদিনে 2 দিনে? হয় 7,000 8,000। এই টাকাটা পুরাটাই আপনি পান নাকি অন্য কেউ থাকে আপনার সাথে? আমার ভাগই থাকে, ভাগ দেওয়া লাগে না। আচ্ছা আচ্ছা, খরচ করে বাদ দেওয়া যা থাকে 2জন ভাগ করে নেই, ভাগই থাকে। এই মাসে বর্ষা মাসে ভাগই লই তোলা লাগে, শুকনা মাসে একলা পাওয়া যায়। তখন ওই যে রুই কাতল আয়ের বেয়ার বুয়াইল এগুলা মানে। আমি এখন হচ্ছে মাছ ধরার একটা নৌকাতে আছি এবং এই নৌকাগুলা যমুনা নদীর একদম গভীরে চলে যায় এবং এরা হচ্ছে বড়শি দিয়ে মাছ শিকার করে। এই নৌকাতেই অবস্থান করে 2 দিন, এরপর হচ্ছে ঘাটে ফেরে। এবং আমি যদি একটু নৌকাটা দেখানোর চেষ্টা করি, সো এখানে আমি একটা চুলা দেখতে পাচ্ছি এবং এখানে বেড আর কি, বালিশ কাঁথা সব কিছু রয়েছে এবং এখানেই তারা ঘুমায়। এবং মামার সাথে কথা বলছিলাম আর কি, এবং উনি যেটা বললো আর কি 2 দিন হচ্ছে তারা নদীতে থাকে এবং তারপর মাছ শিকার করে আবার ঘাটে ফিরে আসে। মামা কি করছেন? কি করছেন? এই নৌকা হাঁটতেছি, তালি দি বানাইছি। নৌকা সারতে কেমন সময় লাগে? অনেক সময় লাগে। অনেক সময়। একটা নৌকা বানাইতে কেমন খরচ হয়? এই তো প্রায় 40-50। এটার দাম কত? এটার দাম প্রায় তাও মনে করে 40-এর মতো। 40,000। এটা দিয়ে কি মাছ শিকার করেন? হ্যাঁ, মাছ শিকার। এখন কি তালি দিচ্ছেন? হ্যাঁ, তালি দিচ্ছি। আর এইগুলা কি লাগাইছেন? এগুলা ধূপ। আচ্ছা, এটা দেওয়ার কারণ? এটা দেওয়ার কারণ পানি হবে না। এই ভিতরে পানি যাবে না? হ্যাঁ। এটা কি পুরোটা কাঠের নাকি? না, টিন আছে। টিন। এটা নামাবেন কবে পানিতে? এখন আর 2-3 দিন হবে, আলকাতরা দেওয়া হবে। আলকাতরা কি জন্য দিবেন? পানি যাতে না ঢোকে? পানি যদি না হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটাতে মাছ শিকার করেন? হ্যাঁ। দেখা যায় 2 দিন 3 দিন, এমনও 5 দিনও থাকা হয়। আল্লাহ তাআলা যখন মাছ বেশি পাওয়া হয় তখন আমরা বাড়িতে তাড়াতাড়ি চলে আসি। আচ্ছা, এটাই ঘাট? হ্যাঁ, আমাদের এটাই ঘাট। ওকে, কি মাছ শিকার করেন? আমাদের এই জায়গায় হচ্ছে বিভিন্ন ধরনের মাছ, যেমন ইলিশ মাছ থেকে শুরু করে রুই, বোয়াল, কাতল, আর ফেউস, বোয়াল, এগুলো সব। যমুনা নদীতে ইলিশ মাছ পাওয়া যায়? হ্যাঁ, যমুনার ইলিশ মাছ তো সব চাইতে স্বাদ বেশি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যমুনা নদীর একদম কোল ঘেঁষে এবং এই পরিবেশটা আপনি যদি এখানে না আসেন তাহলে বুঝতে পারবেন না যে এই পরিবেশটা কত সুন্দর। এবং একবার দেখেন, এইখানে প্রচুর গরু রয়েছে যারা এখানে ঘাস খাচ্ছে এবং এখানে একটা লেকের মতো আর কি। এবং একবার ভিউটা দেখেন, একদম বাঁধের উপরে এখন, এবং এই বাঁধটা যেন শেষ হবে না, অনেক বড় বাঁধ। এবং আমার সামনে যত দূর চোখ যায় শুধু নদী আর নদী। সো যমুনা নদীর ওই পাশটা দেখা যাচ্ছে না এবং যত দূর চোখ যায় নদী, আর এই পাশটাই হচ্ছে যমুনা সেতু রয়েছে। এখানে একটা মসজিদ রয়েছে এবং চারপাশে কোনো বাড়ি নেই, জাস্ট একটা মসজিদ রয়েছে এখানে। এই বাঁধটা অনেক বড়, যার কারণে হেঁটে শেষ করতে পারলাম না। এখন বাইকে আসছি, সো আই থিঙ্ক বাইকে যাওয়ার পর আমরা শেষ পর্যন্ত যেতে পারবো এবং এই বাঁধের শেষে কি আছে সেটা দেখার চেষ্টা করব আর কি। কোথায় যান? ভাই সামনে কোথায়? মাথায় যাবো। সো এখন আসি হচ্ছে ক্রসবার 3 একদম, এরপর হচ্ছে নদী এবং এই বাঁধটা এখানেই শেষ হয়ে গেছে। এটা হলে চায়নাবাদ করে কয়। আচ্ছা, আপনার বাসা কি এই জায়গায়? আমার বাড়ি মিরপুর। আচ্ছা, এই জায়গায় কেন আসছেন? এনেছি যে পানি দেখবেন না। একাই সাইকেল নিয়ে? হ্যাঁ। আচ্ছা, আমরা ডেলি আসি, 2-1 দিন বাদে আসি, আবার ডেলি আসি। এই যে নদী কি এইভাবেই ভাঙে না? হ্যাঁ, মাছ টাছ মারার নিয়ে আসি। তো কি মাছ পাওয়া যায়? এই বাঁশপাতারি, বাইলা, ইসা।
এই জায়গাটা একবার দেখুন, আমি যমুনা নদীর একদম কোল ঘেঁষে দাঁড়িয়ে আছি এবং এই জায়গাটায় পানি নাই এবং এই পাশে হচ্ছে যমুনা নদী এবং আমি এইখানে দাঁড়িয়ে আছি এবং এইটার চারপাশে পরিবেশটা একবার দেখুন, এই পরিবেশটা একবার দেখুন। এই পাশে সূর্য অস্ত যাচ্ছে। ক্রসবার 3টা অলরেডি এক্সপ্লোর করা শেষ, একদম এন্ড পয়েন্টে আমরা গিয়েছিলাম এবং ওইখানটায় ঘুরে দেখলাম আর কি। সো ওইখানে প্রচুর লোকজন হয়। সো এখন যেহেতু বিকেল, সবাই ওইখানে ঘুরতে যাচ্ছে। সো আমরাও ওইখানে গিয়েছিলাম। এখন সিরাজগঞ্জ শহরের উদ্দেশ্যে যাচ্ছি এবং ওখান থেকে আমরা সলঙ্গার দিকে যাব। এখন আসি হচ্ছে বাজার স্টেশন, সিরাজগঞ্জ শহরের মধ্যে আর কি। এবং এই পাশে হচ্ছে একটা রেলওয়ে স্টেশন আছে আর কি। সো এই জায়গাটার নাম হচ্ছে বাজার স্টেশন এবং এখানে একটা গোল চত্বরের মতো রয়েছে আর কি। এই পাশটাই হচ্ছে বাস স্ট্যান্ড এবং এখান থেকে সকল বাস বিভিন্ন জায়গায় যায়, ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় আর কি শহর থেকে। সো আমরা এখন বাস স্ট্যান্ডে আছি এবং বাস স্ট্যান্ড থেকে আমরা এখন সলঙ্গার দিকে যাচ্ছি। তো সলঙ্গার দিকে যেতে গেলে আমাদের সিরাজগঞ্জ চৌরাস্তা, যেটাকে হাটিকুঙ্গুল বলে আর কি, সেটাকে ক্রস করে আমাদেরকে সলঙ্গা যেতে হবে আর কি। সরকারি মেডিকেল কলেজ এবং হসপিটালের সামনে। সো এইটা হচ্ছে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হসপিটাল, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ এবং হসপিটাল। সো এটা একদম নতুন হয়েছে আর কি। সিরাজগঞ্জ মেডিকেল কলেজের একদম মেইন গেটের সামনে এবং এইটা হচ্ছে মেইন গেট। আমরা ঢাকা যে হাইওয়ে আছে এই হাইওয়ের উপরে যাব আর কি। ফ্লাইওভারের উপরে উঠছি এবং এইটা হচ্ছে নলকা হাইওয়ে এবং এটা ঢাকা, রাজশাহী, রংপুর, পাবনা, সো যে কোনো জায়গায় যাওয়া যায় আর কি। আমরা একদম হাটিকুমরুল চৌরাস্তার দিকে যাচ্ছি আর কি এবং ওই চৌরাস্তা থেকে বাংলাদেশের 4টি জায়গায় যাওয়া যায়। প্রথমত বগুড়া, তারপর রাজশাহী, তারপরে পাবনা, তারপরে ঢাকা। তো এখন আমি আছি ফ্লাইওভারের উপরে এবং এটা হচ্ছে নলকা এবং এই জায়গাটা খুবই সুন্দর আর কি। সো আগে এরকম ফ্লাইওভার ছিল না, নিচে একটা সিঙ্গেল রোড ছিল। এই রাস্তাগুলো সংস্কারের কাজ চলছে এবং এই রাস্তাগুলো 4 লেন হয়ে গেছে অলরেডি। সো আমি যদি একটু দেখাই, এখন আসি হচ্ছে হাটিকুমরুল চৌরাস্তায় এবং এই চৌরাস্তা থেকে বাংলাদেশের 4 দিকে যাওয়া যায়। যেহেতু সিরাজগঞ্জ হচ্ছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার, সো এখান থেকে বগুড়া, রাজশাহী, ঢাকা এবং পাবনার দিকে যাওয়া যায় আর কি।